পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কোন স্মার্টফোন আপনার চয়েস করা উচিত বা আপনার স্মার্টফোনটিতে কোন ক্যামেরাটা থাকা জরুরি, কোনটা থাকলে আপনার ফোনে বেটার পোর্ট্রেট পাওয়া যাবে, ইন্ডিয়ান গ্লোবাল এবং রেগুলার গ্লোবাল ভার্সন, এর মাঝে তফাৎটা কতটুকু রয়েছে, আইপিএস এলসিডি প্যানেল 120 হার্টস ভার্সেস অ্যামোলেড প্যানেল 90 হার্টস, কোনটা নেওয়া উচিত? এই ধরনের অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রশ্ন উত্তর পর্ব আস্ক সামের নতুন একটা পর্বে আপনাদেরকে অনেক 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 বেশি ওয়েলকাম। নিশ্চয়ই খুব ভালো আছে। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে আজকে আরও একটা স্পেশাল ভিডিও আসবে টপ 5 গ্যাজেটসের, যেগুলো কম দামের মধ্যে স্পেশাল গ্যাজেটস, এবং আজকে সবগুলো প্রিমিয়াম গ্যাজেটস রয়েছে বাজেটের মধ্যে। আই হোপ অনেক বেশি এনজয় করবেন। এই ভিডিওর পরে আসবে, সো স্টে টিউন। আমাদের প্রথম কমেন্টটা করছিলেন নাহিদ ভাই। উনি লিখছেন, ভাইয়া আমাদের মতো কিছু মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য এমনিতেই একটা ভালো ব্র্যান্ডের ফোন কেনাটা কষ্টকর, তাও যখন একটা ভালো হায়ার মিড রেঞ্জের ফোন কিনলে সেই ফোনটা কয়েকদিন পর চেঞ্জ করতে পারে না, তাই কিছু ফোনের রিভিউ দিলে ভালো হয় যা 2 থেকে 3 বছর ভালোভাবে ইউজ করতে পারি। ওনার প্রশ্নের মেইন উদ্দেশ্যটা ছিল এরকম যে এমন কোনো স্মার্টফোনের রিভিউ আমাদের দেওয়া উচিত যেগুলো অ্যাটলিস্ট 2-3 বছর ব্যবহার করা যায়। এখন এইখানে একটু ট্রিক আছে, কোন ধরনের ফোনগুলো চয়েস করলে আপনি আসলে 2-3 বছর ব্যবহার করতে পারবেন মোটামুটি নিশ্চিন্তভাবে, এই ব্যাপারটা আগে ফাইন্ড আউট করতে হবে। দেখুন, রেগুলারিতে আমরা প্রায় সমস্ত রকম স্মার্টফোনের রিভিউ দিচ্ছি, তো মোটামুটি সব কিছুই কাভার হয়ে যায়। বাট আপনারা ট্রাই করবেন, যখন আমরা ফোনের রিভিউ করি তখন কিন্তু বলে দিই, অনেক ফোনের ক্ষেত্রে বলা হয় যে এই স্মার্টফোনটাতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে বা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, এটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে 1 বছরের, বা যদি কেউ বেশি দেয় বেশি থাকলো। এই বিষয়গুলোর দিকে নজর দিন, অবশ্যই ওয়ারেন্টিটা আছে কিনা। দ্বিতীয়ত, এই স্মার্টফোনটা আসলে আপডেট দিবে কিনা, কারণ আজ থেকে 3 বছর পরে গিয়ে যদি পুরাতন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনার ফোনটা রান করতে থাকে, তখন দেখবেন ও তো আর পেরে উঠবে না, আলটিমেটলি আপনি পাল্টাতে বাধ্যই হবেন। তো ওটাই হচ্ছে বিষয়, আপনারা একটু ভালো ব্র্যান্ডের স্মার্টফোনগুলো এবং যে ব্র্যান্ডগুলো প্রমিস করছে সে 2-3 বছরের সিকিউরিটি আপডেট, সে 2-3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, সেগুলো থেকে নেওয়া ট্রাই করুন। সাজ্জাদ সজীব ভাই লিখছেন, প্রথমবার আসলে প্রশ্ন করলাম, জানি না নেবেন কিনা। ইন্ডিয়ান গ্লোবাল আর ইন্টারন্যাশনাল গ্লোবালের মধ্যে প্রধান চোখে পড়ার মতো পার্থক্য কি কি, আর রেডমি নোট 13 প্রো প্লাস ফোনটা কি ইন্ডিয়ান গ্লোবাল রিলিজ হলে কনফিগারেশন চেঞ্জ হবে কি না? কনফিগারেশন চেঞ্জ হওয়ার তেমন কোনো পসিবিলিটি নেই, বাট গ্লোবাল যে বিষয়টা, এখানে ইন্ডিয়ান গ্লোবাল বিষয়টা ইন্ডিয়ানদের জন্য একটু স্পেশালি কাস্টমাইজড থাকে। রেগুলার যে গ্লোবাল ভার্সনটা আমরা দেখি সিমিলার সেম, জাস্ট হয়তো কিছু ভাষাগত পরিবর্তন পাবেন, কিছু সাউন্ডের পরিবর্তন আপনি পেতে পারেন, কিছু থিমসের পরিবর্তন আপনি পেতে পারেন, এর বাইরে তেমন কোনো নোটিসেবল পরিবর্তনই আপনি পাবেন না সেখানে। ইমন ভাই লিখছেন, স্যাম ভাই অ্যান্ড্রয়েড ফোনে স্টোরেজ টাইপ ইউএফএস এবং ইএমএমসি এই দুইটার মধ্যে পার্থক্য কি? আশা করি উত্তর পাবো। দুই টেকনোলজি। ইএমএমসি বেশ আগেকার একটা টেকনোলজি, আর ইউএফএস এটা রিসেন্ট টাইমের টেকনোলজি। ইএমএমসির তুলনায় ইউএফএস ফাস্টার, অনেকটাই ফাস্টার, ডাবলেরও বেশি। তো ইউএফএস আছে এমন কোনো স্মার্টফোন নিলে আপনি ওইটার স্টোরেজের স্পিডটা বেশি পাবেন, ডাটা ট্রান্সফারের স্পিড বেশি পাওয়া যাবে। এবং এখনকার দিনে আমরা ইএমএমসিটা খুব কম ব্যবহার হতে দেখি, একদম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে এখনও ব্যবহার হয়, বাট মোটামুটি সবাই ইউএফএস এর দিকে চলে আসছে। ইউজার সামথিং সামথিং, স্যাম ভাই আইপিএস 120 হার্টজের চেয়ে অ্যামোলেড 90 হার্টজ বেটার, তেমনই কি টিএফটি 120 হার্টজের চেয়ে আইপিএস 90 হার্টজ বেটার? আশা করি অ্যান্সার পাবো। অনেকবার কোয়েশ্চেন করছি বাট অ্যান্সার পাই নাই, দুঃখিত ভাইয়া। আইপিএস 120 হার্জের তুলনায় আমাদের কাছে 90 হার্জ অ্যামোলেড বেশি ভালো লাগে। ফার্স্ট অফ অল কালার, এবং 90 হার্জ আর 120 হার্জের মাঝে রেগুলার ইউজেজে তেমন রেগুলার না, মানে যেমন ইউজ করেন না কেন, খুব একটা নোটিসেবল বিষয় আপনি পাবেন না। দুটোই মোটামুটি সিমিলার টাইপের স্মুথ মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা 90 হার্জ যুক্ত অ্যামোলেডকেই আসলে প্রেফার করি সবসময়। আবার যদি টিএফটির সাথে কম্পেয়ার করতে চান, টিএফটির তুলনায় আইপিএস ডিসপ্লেটা হ্যাঁ বেটার রেজাল্ট দেয়। তো সেই জায়গায় এসেও দেখবেন যে যদি আইপিএসটার কালার রিপ্রোডাকশন এভরিথিং ভালো লাগে, 90 হার্জ নিয়ে অসন্তুষ্ট হবেন না আশা করছি, কারণ 90 হার্জ কম না, কিন্তু ওটা মোটামুটি বেশ স্মুথ একটা ফিল দেয়। অ্যাডভেঞ্চার 456 উনি লিখছেন, স্যামসাং S23 আলট্রা এখন বা 2 মাস পরে নেওয়া ঠিক হবে কি না, এ বিষয়ে যদি কিছু বলতেন। আমি গত 2-1 দিন আগে ভিডিও তৈরি করছিলাম এই মুহূর্তে যে সমস্ত স্মার্টফোন আপনারা না কিনুন, তখন বলছিলাম S23 আলট্রা যদি কেউ কেনার চিন্তা ভাবনা করেন 1 মাস পরে কিনেন, কারণ আগামী মাসে S24 আলট্রা আসবে, তখন এই পুরাতন মডেলগুলোর দাম কিছুটা কমবে, এবং তখন কি যদি এই ফোনটা নেন অসুবিধা নেই, এই ফোন আরও কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, এবং S23 আলট্রা যথেষ্ট ভালো একটা ফোন, অল ওভার গুড প্যাকেজ, আপনি অবশ্যই নিতে পারেন। সায়েদ ভাই লিখছেন, এত ব্রাইটনেসের কারণে কি ডিসপ্লের কোনো প্রবলেম হবে? এখনকার দিনে অনেক নতুন নতুন স্মার্টফোন আসছে যেগুলো ডিসপ্লেতে দেখছি আমরা হেভি ব্রাইটনেস, লাইক 4000 নিটস পিক ব্রাইটনেস, 4500 নিটস পিক ব্রাইটনেস, এরকম বেশ কয়েকটা স্মার্টফোন কিন্তু রিসেন্টলি লঞ্চ হলো, আপনারা জানেন। তো এই পিক ব্রাইটনেসটা কখন কাজে লাগছে? যখন কিনা আপনি ডিরেক্ট সানলাইটে যাচ্ছেন, একদম রোদের মধ্যে হেভি হাইলাইট কন্ডিশনে, তখন এটা পিকে যেতে পারে। বাট এটা আসলে অল্প সময়ের বিষয়, তো এতে করে ডিসপ্লেতে তেমন কোনো ক্ষতি হওয়ার পসিবিলিটি নেই। আর এই ব্রাইটনেসটাই যদি ইনডোরে থাকা অবস্থায় এরকম দেওয়া যেত, আমি ম্যানুয়ালি যদি এরকম নিতে পারতাম, সেই ক্ষেত্রে ডেফিনেটলি একটা প্রবলেম হলেও হতে পারতো। বাট
ওরকম কন্ডিশনে এটা সমস্যা হওয়ার পসিবিলিটি খুব কম। স্পোর্টস লাভার স্যাম ভাই, লং টাইম ইউজের জন্য সবচেয়ে ভালো ফোন কোন ব্র্যান্ডের হয়ে থাকে বাজেটের মধ্যে? লাভ ইউ স্যাম ভাই। খুবই ক্রিটিক্যাল প্রশ্ন হয়ে গেল, এখানে ব্র্যান্ডের নাম বলাটা আসলে খুবই মুশকিল। তবে আপনাদের আরেকটা কমেন্টের উত্তর আমি একটুকে দিলাম না, ওই যে ব্র্যান্ডগুলো আপনাকে বেশ কিছু দিনের অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে, ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছে, সে সমস্ত ফোন চয়েস করা যেতে পারে। বাজেট ফ্রেন্ডলি অনেক ফোনেও কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট দেয়, তো সেগুলো দেখে নিলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করছি। রাকেশ বাসাক ভাইয়া লিখছেন, ভাই আমার প্রশ্ন হচ্ছে, ওয়ালটন, সিম্ফনি আরও অনেক মোবাইল ফোন কোম্পানি মেড ইন বাংলাদেশ ফোন বানায়, তারা ব্যাটারি, ডিসপ্লে, সিপিইউ, জিপিইউ, চার্জার, ক্যামেরা কি তারা বাংলাদেশে তৈরি করে না, মেড ইন চায়না হয়? আচ্ছা, ডিসপ্লে, সিপিইউ, জিপিইউ, আচ্ছা এখন ঘটনা হলো এই ব্যাটারি, ডিসপ্লে, সিপিইউ এগুলো কি স্মার্টফোনেরগুলোর কথাই বলছে? যদি তাই হয়ে থাকে তাহলে এগুলো না, বাংলাদেশে বানানো হয় না, এগুলো চায়না থেকে এনে বাংলাদেশে জাস্ট অ্যাসেম্বল করা হয়। এর বাইরে তেমন কিছুই বাংলাদেশে আসলে হয় না। বাংলাদেশে ব্যাটারি তৈরি করা বা এই যে ডিসপ্লেগুলো তৈরি করার মতো ওই ধরনের সুযোগগুলো এখনও আসেনি। প্লাস এইগুলোর জন্য যে ধরনের মেশিনারিজ দরকার হয় এগুলো অনেক ব্যয়বহুল, যেটা দিয়ে আবার এখানে ওরা পুষাইতে পারবে না। মানে কিনে ধরেন করলো ফ্যাক্টরি, বাট ওই পরিমাণে সেল হচ্ছে না, বাইরে তারা রপ্তানিও করতে পারছে না, তখন গিয়ে প্যারায় পড়ে যাবে। রহিম ভাইয়া লিখছেন, স্যাম ভাই দয়া করে ভালো দুই একটা মিড রেঞ্জ বাজেটের কুলিং ফ্যান সাজেস্ট করবেন হাই ইউজেস বা হাই গেমিংয়ের জন্য। জি হ্যাঁ, আজকেই এরকম ভিডিও পেতে যাচ্ছেন। টপ 5-এর যে ভিডিওটা আসছে আমাদের চ্যানেলে, ওটাতেই আপনারা এরকম একটা জিনিস পাবেন যেটা খুবই স্পেশাল মনে হয়েছে এবং ওইটার সাথে বিল্ট ইন ব্যাটারিও আছে। হামজা বিন রশিদ, মিউআই 14 আপডেটে কি সমস্যা আছে? আচ্ছা, যারা স্বামী ফোন ব্যবহার করছেন মিউআই এ চলছে আর কি, তো মিউআই 14 যারা পেয়েছেন কেউ সমস্যা ফেস করছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন, অনেকেরই সেক্ষেত্রে উপকার হবে। আমার কাছে পার্সোনালি যে কয়েকটা ডিভাইস আছে এখন ওই ধরনের বাঘাতি করা দেখছি না, তেমন কোনো প্রবলেম মানে চোখে পড়ার মতো একদম ওই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। আপনারা কেউ ফেস করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। হাফিজ ভাইয়া লিখছেন, স্যাম ভাই আপনার উপস্থাপনা ভালো লাগে, অ্যামোলেড ডিসপ্লে এবং টিএফটি, পিএলএস, এলসিডি ডিসপ্লে কোনটাতে গ্রিন লাইন ইস্যু আসে? এলসিডি ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু যদি না আসে, এলসিডি ডিসপ্লে ফোন কেনা কি ভালো হবে? সিলেট থেকে হাফিজ। আচ্ছা, এলসিডি ডিসপ্লেতে আমরা আসলে এই ধরনের গ্রিন লাইন প্রবলেম দেখছি না, যেটা আমরা সাধারণত অ্যামোলেড ডিসপ্লেতে দেখছি, সুপার অ্যামোলেড দেখছি, ওলেডে দেখছি, পিওলেডে, এই ধরনের ডিসপ্লেগুলোতেই এই প্রবলেমটা দেখা যায়। সেক্ষেত্রে আপনি অবশ্যই আইপিএস এলসিডি প্যানেলও চয়েস করতে পারেন। ভালো মানের আইপিএস এলসিডি প্যানেলগুলো কিন্তু বেশ ভালো হয়ে থাকে, কালার এক্সপ্রেশনও খারাপ থাকে না। বাট হ্যাঁ, পিওর ব্ল্যাকটা হয়তো আমরা পাবো না, একদম ডিপ ব্ল্যাক হয়তো পাওয়া যাবে না, বাট স্টিল গ্রিন লাইনের থেকে ভালো। ভাইয়ার নামটা আমি এখানে ক্লিয়ার বুঝতে পারছি না, একসাথে মিলে আছে। যাই হোক, আপনি ফ্ল্যাগশিপ ফোন রিভিউ করার সময় বলে দেন কিছুদিন ওয়েট করলে দাম কিছুটা কমে পাওয়া যাবে, কিন্তু আপনি আইফোন ও S23 আলট্রা লঞ্চ হওয়ার সাথে সাথেই কেন কিনেন? আপনিও তো কিছুদিন ওয়েট করতে পারতেন। আরে ভাই তো আমার পুরো ধরাই দিল। আসলে আমি কিনি কেন? দেখুন, আমি তো আসলে রিভিউ দেই, ফার্স্ট ইমপ্রেশন বা এই ধরনের ভিডিওগুলো যেহেতু আসে, তো আমাকে একদম প্রথম দিনেই নিতে হয় বা ওভাবেই নিয়ে নেই হয়তো। আবার অনেক সময় হয় কি, রিভিউ নেটগুলো আসে, পরবর্তীতে দেখা যায় আমি নিজেই সেটা হয়তো কিনে রেখে দিচ্ছি, এরকম আর কি। তো আলটিমেটলি আমার কাছে আগেই আসে। স্বাগত ভাই লিখছেন, স্যাম ভাই পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কি টেলিফটো লেন্স থাকাটা জরুরি? আবার অনেক ফোনে দেখা যায় পোর্ট্রেট ছবি তুললে সাবজেক্ট স্মুথ করে ফেলে, এর সমাধান কি? আর কি রকম ফোন পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কেনা উচিত জানাবেন। অগ্রিম ধন্যবাদ, ভালোবাসা রাখবেন। ধন্যবাদ ভাইয়া। পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য আপনার স্মার্টফোনটিতে ডেডিকেটেড যদি টেলিফটো জুম লেন্স থাকে তাহলে ওটা বেটার রেজাল্ট দেবে। ওইটাতে আমাদের ফেস বা আমাদের বডির যে পারফেক্ট শেপটা এইটা তুলে ধরতে পারে। একটু দূর থেকে ছবি তুলতে হয় যদিও, কিন্তু দেখবেন যে ওইটার পোর্ট্রেট ফটোগ্রাফি অনেক বেটার আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা ন্যাচারাল লাগে। মানে রেগুলার লেন্সের তুলনায় যখন কিনা টেলিফটো জুম লেন্স থাকে ওইটাতে মোর ন্যাচারাল লাগে। আপনারা এবার দেখছেন নিশ্চয়ই আইফোন 15 Pro Max ওরা 5x অপটিক্যাল জুম লেন্স দিয়ে পোর্ট্রেট নিচ্ছে, ওইটা কিন্তু সেই লাগে দেখতে, মনে হয় যেন বিশাল বড় ফোকাল লেন্থের জুম লেন্স দিয়ে আর কি আমরা ছবি তুলছি এরকম লাগে, এবং সাবজেক্ট সেপারেশনটাও অন্যরকম থাকে। তো অবশ্যই টেলিফটো জুম লেন্স আছে এমনটা দেখে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ফোনে পোর্ট্রেট মোড ভালো আসবে। আর দ্বিতীয়ত হলো গিয়ে অনেক সময় দেখা যায় সাবজেক্ট একটু ব্লারি থাকে, অতটা ক্লিয়ার থাকে না, এইটা আসলে সরাসরি আপনি এভাবে হয়তো সমাধান করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি থার্ড পার্টি কোনো ক্যামেরা ইউজ করে দেখতে পারেন, অথবা পরবর্তীতে এআই এর থ্রুতে যদি একটু শার্পনেস বাড়িয়ে নেন বা এডিটর যে কোনো একটা এডিটর দিয়ে একটু শার্পনেস বাড়িয়ে নেন, তখন এটা মাস বেটার লাগার কথা। এম এ শিফাত ভাই লিখছেন, আইটেল S23 প্লাস এর রিভিউ কি পাবো না? জি অবশ্যই পাবেন। এই ফোনটা বাংলাদেশে এই মাসেই লঞ্চ হওয়ার কথা আছে, কয় তারিখ লঞ্চ হচ্ছে এখনো ক্লিয়ার না, তো এটা যেহেতু বাংলাদেশ অফিসিয়াল আসতে যাচ্ছে অবশ্যই আপনারা রিভিউ পাবেন, কারণ এটা ভালো না মন্দ না জেনে কেন কিনবেন, রাইট? তো রিভিউ অবশ্যই আসছে। কামরুল হাসান লিখছেন, ভাইয়া মোবাইল পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়াটা কি মোবাইলের ব্যাটারির জন্য ক্ষতিকর? একটা সময় ক্ষতিকর ছিল, সত্যি বলতে এটাই। প্রথম যখন পাওয়ার ব্যাংকগুলো আসে তখন ওইগুলো না এতটা অ্যাডভান্স লেভেলের ছিল না, তখন ফোনের সাথে খুব একটা খাপ খাইয়ে উঠতে পারতো না, অনেকের ফোনে সমস্যা হচ্ছিল। বাট রাইট নাও যে পাওয়ার ব্যাংকগুলো আমরা পাচ্ছি, এটা দিয়ে চার্জ করলে ওই ফোন ফিল করে যে ওরা চার্জার দিয়ে চার্জ দেওয়া হচ্ছে, ওরকমটাই ফিল করে, এবং হাই ওয়াটের চার্জারগুলো পাওয়ার ব্যাংকগুলো পাওয়া যায় এখন।
এখন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে ফোনে সমস্যা হওয়ার পসিবিলিটি খুবই কম। সমস্যা নেই বলা যাবে না হয়তো, বাট সমস্যা হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। টেকনোলজিক্যাল ভিডিও উনি লিখছেন, ভাইয়া টেসলা পাই বাংলাদেশে কবে আসতে পারে যদি জানা থাকে আপনার? টেসলা 5 ফোন, এটা নিয়ে তো আমরাও একটা ভিডিও তৈরি করছিলাম। এইগুলো আসলে এক ধরনের রিউমার ছিল, আপনারা জানেন। তো এর ব্যাপারে তেমন কোনো ধরনের জোরালো কোনো লিক টিক কিছুই নেই যে বলতে পারি এই ফোন আসলেই আসছে, কবে নাগাদ আসছে। আর আসলে বাংলাদেশেও 2-1 পিস যে আনঅফিসিয়াল ভাবে আসবে এটা আপনারা শিওর থাকেন। তো ভাই ব্রাদার, পাই দিয়ে শেষ করে দিলাম আজকের ভিডিও। অলরেডি আমরা কিন্তু বেশ কিছু কমেন্টের উত্তর কমেন্ট সেকশনে গিয়ে লিখে দিয়ে আসছি, তো সেগুলো পেয়েছেন। আর অনেকেরটা তো আজকে পড়ে পড়ে শোনালাম, উত্তরও পেয়ে গেলেন। মাস্ট এর পরের ভিডিওটা দেখবেন আর কি, মিস করবেন না, কারণ সেখানে টপ 5 গ্যাজেটস থাকবে এবং আজকের ভিডিওতে যে গ্যাজেটসগুলো রয়েছে সত্যিই খুবই স্পেশাল। আই হোপ আপনাদের পছন্দ হবে। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো। টাটা।